আমার সাথে আছে মিরাজ। মিরাজ, তুমি আমাকে তোমার যা প্রশ্ন আছে, বাকি বর্তমানে যা তোমার কি সিনিয়রিটি আছে, সেটা তোমার কাছ থেকে জানতে চাই। বলো। হ্যাঁ দাদা, প্রশ্ন যেটা আমি বললাম দাদা। তো হুম। আমি যেহেতু 2020-তে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তারপর 2-3 বছর টেলারের সঙ্গে যুক্ত ছিলাম স্টিচিং কাজেতে। তো এই আচ্ছা। পরিস্থিতিতে স্টিচিং এর কাজে কোনো গ্রোথ দেখতে পাচ্ছি না আমি। আচ্ছা। যেসব কাজ আমরা 25 টাকা করেছি, 25 টাকা পিসে, সেটা 22 টাকা হয়ে যাচ্ছে। দিনের পর দিন প্রমোশন হচ্ছে না, কোনো কিছুতে দেখতে পাচ্ছি যে হুম। অসুবিধা হচ্ছে। তো এই কারণেই চাইছিলাম, যেহেতু আমার গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে, যদি মেডিকেল ফিল্ডে আসা যায়। হুম। তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ব্যাপারে একটু আমি জানতে চাইছিলাম। প্রশ্নটা নেওয়ার আগে একটু তোমার ডিটেলসটা জেনে নেবো। বাড়ি কোথায়, হ্যাঁ, তোমার বর্তমানে এজ কি আমার আছে বাড়ি সেটাও হুগলি আরামবাগ, এজ 25+। হুগলি। আচ্ছা, হুগলি মানে আরামবাগে কি একদম টাউনে বাড়ি না একটু গ্রাম সাইডে বাড়ি আছে? হ্যাঁ, টাউনে নয়, গ্রাম সাইড, আরামবাগ থেকে 30 কিলোমিটার। ওকে। তাহলে আর গ্র্যাজুয়েশন কি কি সাবজেক্টে ছিল, মানে কি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে? আমার ইংলিশ অনার্স ছিল দাদা। ইংলিশ অনার্স ছিল? হ্যাঁ, হ্যাঁ। ওকে, ওটা 3 বছরই না? অনেক সময় হয় দেখি আমি ইয়ার গ্যাপ থাকে স্টুডেন্টদের। তো তোমার কোনো ইয়ার গ্যাপ নেই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইয়ার গ্যাপ বলতে, আমার 2015 অ্যাডমিশন ছিল, আমি 2020-তে দিয়েছিলাম। যেহেতু বাবার ব্যবসা আমাকে হালত হয়েছিল, বাবা ব্যবসা বন্ধ করে দিচ্ছিল, সেই হুম। পরিস্থিতিতে আমি পাশে দাঁড়াতে যে আমার 2 বছর গ্যাপ হয়ে গেছিল। আচ্ছা, তাহলে ব্যবসাটা বলতে কেমন টাইপ, একটু ব্যবসাটা যদি তুমি একটু খুলে বলতে যে কেমন কেমন ব্যবসা ধরনের বলতে ব্যবসা। দাদা, মানে সেলাইয়ের কাজ, যেসব আমাদের কুর্তি কাজ হয় না, লেডিস কুর্তি, প্যান্ট, শাড়ি, হুম লেহেঙ্গা, হুম। শাড়ি, ওইসব সেলাইয়ের কাজ। তো লকডাউনে ব্যবসাটা পুরো ডাউন হয়ে যায়। আমরা যে মেন পার্টি ছিল, ও পুরো এই গার্মেন্টস ব্যবসা বন্ধ করে দেয়। লকডাউনে এত লস খেয়েছে। আচ্ছা। আচ্ছা। মানে আমি মানে আমরা যে কাজ করেছিলাম, আমি লকডাউনের সময় প্রায় 1 লক্ষ টাকা পেতাম। আমাকে 30,000 টাকা ভর্তুকি দিতে হয়েছে, মানে আমাকে লস খেতে হয়েছে আমাকে। আচ্ছা আমাকে বেশ। উনি 70,000 টাকা দিয়েছে, এরকম ভাবে সবার থেকে টাকা কেটে কুটে উনি ওনার লসটা মেকআপ করেছে। মেকআপ করে অনেকটা উনিও লস খেয়ে খেয়ে পুরো গার্মেন্টস ব্যবসা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, তাহলে এবার আমার বর্তমানে প্রথম ব্যবসা। থেকে ন্যাক ছিল ব্যবসা করার কথা, মানে ন্যাক ছিল হুম। ব্যবসা করার প্রথম থেকে, যে ঠিক চাকরি করবো না, ব্যবসা করবো, যেহেতু পারিবারিক একটা ব্যবসা আছে। তো ঠিক লকডাউন ঠিক। আসবে কারোর জানা ছিল না। এটা ছিল না মানে, এবং এই হ্যাঁ, সেই লকডাউনের সময় পরিস্থিতিতে লকডাউনে পুরো। হুম হুম হুম, দেখো এই তারপরে লকডাউনে যেটা লকডাউনের পরে আবার বলো। লকডাউনের পরে শুনছি। আবার লকডাউনের পরে আবার ব্যবসা দাঁড় করিয়েছিলাম মোটামুটি। তারপরে আবার হুম সেকেন্ড লকডাউন আসে। তারপরে হুম। আবার ব্যবসা বন্ধ হয়ে যায়। আমি সে আচ্ছা। ব্যাংক থেকে কিছু লোন নিয়েছিলাম, তো লোন পরিশোধ করার জন্য আমাকে ব্যাঙ্গালোর চলে যেতে হয় দর্জির সেলাইয়ের কাজে দেয়। আচ্ছা। আচ্ছা। এবার কাজে যেতে বললাম, ওখানে এত কম্পিটিশন, ওখানে কাজের রেট 25 টাকা, 23 টাকা হয়ে যাচ্ছে। যে ভালো লাগে করোনা করতে হবে না। হুম। সেই পরিস্থিতিতে বাড়ির লোক বলছে, যেহেতু আমার গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে, যদি কিছু ভালো মেডিকেল লাইনে করা যেতে পারে, বাস। বা আচ্ছা হসপিটাল ঠিক। ম্যানেজমেন্ট, ভাবছিলাম যে কোনটা করলে ভালো হয়। হুম 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 হুম। তো ঠিক আছে। অনেক কিছু বুঝলাম, তোমার অনেকগুলো প্রশ্ন আছে। দেখো, আজকে আমি হ্যাঁ, দুটো তোমাকে ওয়ে দেখাবো। যেহেতু তুমি ব্যবসা ব্যাকগ্রাউন্ডের ছেলে, হ্যাঁ, ব্যবসাটা বুঝেছো কম হ্যাঁ, বেশি, ধরো দুনিয়া দুনিয়া দেখেছো, বুঝিস এজ হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, লস মার্কেটিং। লস লস হয়ে যা মানেই যে লাইফ শেষ হয়ে গেল, এটাও নয়। লস থেকে অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, আর যে কোনো মানুষের অবশ্যই। দেখবে উঠা চড়াও যে মানুষ হয়েছে, যে কোনো মানুষ যেখানে একটা জায়গায় স্ট্যান্ড করেছে, হ্যাঁ, তার যে কোনো মানুষের যদি আমরা অ্যাভারেজ ধরি, হ্যাঁ, একটা একটা মানুষ যদি ধরি যে এই লোকটা এই ব্যবসা করে সাফল্য করেছে, তো সাফল্য করার পেছনে হুম, তাকে লসটা বুঝতে হয়েছে, যে এটা আমার লস আছে, যাতে আমি লস না খাই, হ্যাঁ, সেটাকে ওভারকাম করে সে ব্যবসাতে সাফল্য পেয়েছে। তো প্রথমে একটা বিলিফ সিস্টেম তুমি মাথা থেকে আগে মানে তাড়িয়ে দাও, যে আমি লস খেয়ে গেছি বলেই যে ব্যবসা চলবে না, ব্যবসা খারাপ, যার ফলে আমি এমআরআই হ্যাঁ, আসতে চাইছি বা মেডিকেল। এটা হচ্ছে একটা রং বিলিফ সিস্টেম। কারণ হ্যাঁ, আজকে আমরা দুটো ওয়ে খুলবো। একটা ওয়ে জানবো যে এমআর কিভাবে হওয়া যায়, যেহেতু আমি আমার ভিডিওতে এমআর সংক্রান্ত অনেক ভিডিও দিয়ে থাকি, এবং তোমার এটা আমি জানি যে কিভাবে এমআর হওয়া যায় এবং তার প্রসেস কি আছে আমি জানি। সেটা তো অবশ্যই আলোচনা করবোই। হ্যাঁ, তাছাড়াও যেটা আমরা আলোচনা করব, যে আমরা পার্টিকুলার একটা জিনিসকে ব্লেম করে দিচ্ছি যে এটা খারাপ, ওটা ভালো হবে, এই এই বিষয়টা একটু আমরা আলোচনা করব। তারপর আমরা ডিসিশন নেবো যে কোনটা ভালো হয় না খারাপ। ঠিক আছে, প্রথমে আসি যে এমআর হওয়ার পদ্ধতি কি আছে বা কিভাবে তুমি হতে পারবে অ্যাট দ্য এজ অফ 25। প্রসিডিওর কি আছে, এর ফিউচার কি আছে, বর্তমানে কিভাবে তুমি ইনকাম করবে, সেটা আমরা জানি। প্রথম কথা, তোমার যে এজটা আছে 25 ইয়ার্স, এজটা ভালো স্ট্যান্ডার্ড এজ, কোনো অসুবিধা নেই, প্রফেশনে আসা যাবে। 26 অবধি খুব ভালোভাবে আমরা এই প্রফেশনে জয়েন করতে পারি। আফটার 26-এ এই প্রফেশনে আসাটা প্রবলেম, রাইট? তো এর জন্য তোমাকে যেটা করতে হবে, বেসিক যেটা তোমার মানে কোয়ালিফিকেশন দরকার আছে, ক্রাইটেরিয়া, সেটা তোমার কিন্তু ফুলফিল হয়ে আছে কি না, গ্রাজুয়েশন লাগে। আর তোমার ক্ষেত্রে যেটা একটু একটু অ্যাডভান্টেজ বলবো, যেহেতু তুমি ইংলিশে অনার্স করা ছেলে, তো ইংলিশ হ্যাঁ, টার্ম বা বলো এই ধরনের বিষয়গুলো তোমার জানা থাকবে। কারণ আমাদের এই এমআর প্রফেশনে আসতে হলে কিছুটা ওই সাইন্টিফিক টার্ম ইউজ করতে হয়। বেসিক্যালি যারা একদম কোর বেঙ্গলি মিডিয়াম মানে পড়াশোনা করেছে, ধরো ইতিহাস, ভূগোল বা ফিলোসফি পাস কোর্সে পড়েছে, এই ধরনের স্টুডেন্টদের একটু ভয় পায়। মানে ভয়টা তাদের মেন্টালিটি, আলটিমেট ভয় খাওয়ার কিছু নেই। সেই ক্ষেত্রে তোমার অ্যাডভান্টেজ কি, না যেহেতু তুমি ইংলিশ নিয়ে পড়াশোনা করে এসেছো 3 বছর, ওয়েট এ মিনিট, 3 বছর তুমি যেহেতু কাটিয়ে এসেছো, তো সেই ক্ষেত্রে তোমার কাছে অ্যাটলিস্ট এই কিছু
টার্ম, ইংলিশ টার্ম বলতে বা পড়তে অসুবিধা হবে না, যেটা তুমি এখানে প্রথমেই তোমার অ্যাডভান্টেজ। ওকে, দ্বিতীয় যেটা অ্যাডভান্টেজ, যেহেতু তুমি দুনিয়া দেখে এসেছো, অনেক কিছু ডিল করেছো মানুষের সাথে, ব্যবসা সংক্রান্ত 5 জনের সাথে কথা বলেছো, সেই হিসেবে তোমাকে বলতে পারি যে তোমার কমিউনিকেশনটাও ইমপ্রুভ হয়ে আছে। ঠিক আছে, দুটো অ্যাডভান্টেজ। তৃতীয় অ্যাডভান্টেজ, তোমার যেহেতু মেন্টালি প্রেসার নেওয়ার ক্ষমতা আছে বা নিয়েছো, এই যে দৌড়ঝাঁপের কথা বললে, তো হ্যাঁ সেই ক্ষেত্রে এই মেন্টালি হ্যাঁ প্রেসারটাকে তুমি তোমার প্রফেশনেতেও সুইচ করে দিতে পারো। তোমাকে মনে হবে যে এটা কোনো ব্যাপারই নয়, চলো ওয়েলকাম, কাজ করতে পারে। তাহলে 3টে অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু তুমি প্রফেশনে আসতে পারো। এবার আসার জন্য তোমাকে কি করতে হবে, একটা বেসিক ট্রেনিং লাগে। উইদাউট ট্রেনিংও হয়, নো ডাউট। উইদাউট ট্রেনিং এ কিভাবে হয়, আমাদের যেই এমআর প্রফেশনের জয়েন করার জন্য যখন কোনো ভ্যাকেন্সি নিউজ পাবলিশ হয়, এটা এমনটা নয় যে তোমার ওই কর্মসংস্থানেতে বেরোচ্ছে যে অমুক জায়গায় এত এমপ্লয় নেওয়া হবে, অমুক জায়গায় এত এমপ্লয় নেওয়া হবে, এরকম ভাবে হয় না। তো আমাদের যদি ফিল্ড ওয়ার্ক করতে হয়, তো ভ্যাকেন্সিটা কেমন হয় দেখো, সাপোজ একটি কোম্পানি এক্সাম্পল দিই, ধরো একটা জাইডাস বলে একটা কোম্পানি আছে। তো এই জাইডাস কোম্পানির যখন কোনো ভ্যাকেন্সি নিউজ হয়, কেমন ভাবে মানে ভ্যাকেন্সিটা বের হয় দেখো, ধরো জাইডাস কোম্পানির আরামবাগে ভ্যাকেন্সি আছে, বর্ধমানে নেই, তাহলে বর্ধমানে ভ্যাকেন্সিটা পাবলিশ হবে না। এবার আরামবাগে যখন আছে, জাইডাস কোম্পানিতে যখন কোনো ছেলেরা কাজ করছে, ওই কোম্পানি এমআরদের মধ্যেই এই ভ্যাকেন্সি নিউজটা ঘোরে, যারা অলরেডি প্রফেশনে আছে তাদের মধ্যে এই ভ্যাকেন্সি নিউজটা ঘোরে। তো ওরা কি করে যে আমাদের একটি ছেলে লাগবে, এবং এখনকার দিনে ভ্যাকেন্সি নিউজ কোথায় ঘোরে না, হোয়াটসঅ্যাপে গ্রুপে ঘোরে। আর আমাদের তোমার আরামবাগ হোক কিংবা কলকাতা হোক কিংবা তোমার রামপুরহাট হোক, যেখানে হোক না কেন, যেখানেই এমআর আছে, যেখানেই তোমার কোম্পানি আছে, যেখানেই তোমার ডক্টর আছে, তো সেখানে দেখবে একটা হেডকোয়ার্টার তৈরি হয়। হেডকোয়ার্টার হওয়া মানেই অন অ্যান অ্যাভারেজ আমরা ধরতে পারি যে 200 থেকে 300টা কোম্পানি কাজ হচ্ছে একটা জায়গাতে। তো সেখানে কি হয়, একটা এমআরদের গ্রুপ হয়ে যায়। এরকমই এমআরদের গ্রুপের মাঝে নিউজটা ছড়িয়ে বেড়ায়। ওকে, তাহলে এই গ্রুপ থেকে তোমাকে নিউজটা কালেক্ট করতে হবে ফার্স্ট থিং। তাহলে প্রথম টাস্ক কি হবে এই প্রফেশনে জয়েন করার জন্য, গ্রুপ থেকে নিউজটা নেওয়া, ওই নিউজটা থেকেও আবার ভেরিফাই করাতে হবে। কারণ সেই নিউজে লেখা থাকে যে আমরা একটা এমআর নিতে চাইছি, আমরা এমনটা এমআর চাই যে খুব ভালো কমিউনিকেশনটা ভালো হতে হবে এবং হার্ড ওয়ার্ক হতে হবে, অ্যান্ড 6 মাসে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তো ভালো। বা অনেক সময় কোম্পানি বলে যে আমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট নেবো, রাইট? তো সেখানে যখন বলে যে ফ্রেশার্স ক্যান্ডিডেট নেবো, সেই ক্ষেত্রে তোমার কাজ হবে, দেখবে প্রতিটা ভ্যাকেন্সি নিউজের সাথে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া, নাম্বারটা কার দেওয়া থাকে, যে ধরো আমি জাইডাসের যেহেতু এক্সাম্পল দিলাম, তো জাইডাস কোম্পানির এএসএম এর নাম্বার দেওয়া থাকে। তাও আবার কার, মানে তোমার যে এসএম মানে আরামবাগে কাজ করে, উনারই নাম্বারটা দেওয়া থাকে। তো তুমি ওনাকে ফোন করলে উনার সাথে যেহেতু একটা কমিউনিকেশন হবে, কি না একটু ইংলিশে কথাবার্তা হবে। সো বলবে যে মাই নেম ইজ মিরাজ, আই এম ফ্রম আরামবাগ, সো আই এম ইন্টারেস্টেড টু জয়েন ইন ইউর কোম্পানি। এই ধরনের কথা বললে উনি বলে যে ওকে, তো চলো ঠিক আছে, তুমি আরামবাগে এখানে এসো, কিংবা কলকাতায় অমুক জায়গায় চলে এসো, রাজারহাটে এসো, এখানে এসো, একটা অ্যাড্রেস দিয়ে দেবে। তো এই অ্যাড্রেস দেওয়ার পর তোমার যেটা কাজ হবে, ওখানে যাওয়া একটা রাউন্ড, তারপর সেকেন্ড রাউন্ড, মানে সেকেন্ড রাউন্ড বলতে তোমার যে জেডএসএম বা তোমার আরএসএম থাকেন, ওনারা একটা রাউন্ড নেবেন। এবার ওখানে এখানে 2টো রাউন্ডে এক্সাম, মানে তোমার ইন্টারভিউ হওয়ার পর তোমাকে জয়েন করি, বা অনেক কোম্পানি 3টে রাউন্ড হয়, মানে এই যারা একবার ইন্টারভিউ নাই। এবার এখন প্রশ্ন হচ্ছে ইন্টারভিউতে কি প্রশ্ন করে। ইন্টারভিউতে সেখানেও কয়েকটা বেসিক প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন থাকবে যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, ওয়াই ইউ ওয়ান্ট টু জয়েন দিস প্রফেশন, এন্ড অ্যাজ ইউ সেড, মানে তোমার সম্বন্ধে জানতে চাইবে যে তুমি ধরো বললে যে আমি 2020 সালে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমার ফ্যামিলি বিজনেসে ছিলাম। যখনই প্রশ্ন এই কথাটা বলবে, ফার্স্ট কোশ্চেন ওনারা তোমাকে বলবে, সো ইউ হ্যাভ ডান সো মেনি, ইউ হ্যাভ ডান ফ্যামিলি বিজনেস, সো হোয়াই ইউ ওয়ান্ট টু জয়েন দিস প্রফেশন। ওখানে তো ভালোই ছিল, নিজের জায়গা ছিল, স্বতন্ত্র ছিল, ইন্ডিভিজুয়াল, মানে নিজের ভাবে কাজ করতে, এই প্রফেশনে কেন আসতে চাইছো, এই আছে, এই সেই আছে, প্রবলেম আছে। তো তোমাকে এরকম ভাবে কথা বলে তোমাকে বাজিয়ে দেখে নেবে, তোমার মেন্টাল স্ট্রেংথটা দেখে নেবে যে তুমি অ্যাকচুয়ালি জয়েনটা করতে চাইছো কি চাইছো না। এবার তোমার কথা অনুযায়ী ওনাদেরকে ভালো লাগলো। তারপরে যেটা হয়, ট্রেনিং নেওয়া থাকলে এখানে ট্রেনিং এর প্রয়োজন হয়। এরপরে যে প্রশ্নগুলো 2-3টে করে, সেখানে ট্রেনিং এর প্রয়োজন হয়। কি প্রশ্ন করে, ধরো কিছুটা ফিজিওলজি অ্যানাটমি সম্বন্ধে প্রশ্ন করে, যে ডু ইউ নো হাউ মেনি সিস্টেম ইন ইউর বডি, ডু ইউ নো কার্ডিওভাস্কুলার সিস্টেম অর দ্য নার্ভাস সিস্টেম, এই ধরনের কয়েকটা প্রশ্ন। ওকে, ইভেন আরো কয়েকটা তোমার কমিউনিকেশন ওরিয়েন্টেড প্রশ্ন করে। সো বলতে পারে ইউ আর ফ্রম আরামবাগ, তুমি বলো ইয়েস স্যার আই এম ফ্রম আরামবাগ, সো টেল মি অ্যাবাউট ইউর সিটি, অ্যাবাউট ইউর লোকালিটি। ওকে, সো বলো কি আরামবাগে কি আছে, আমি আরামবাগ সম্বন্ধে জানি না। ওকে, এই ধরনের কমিউনিকেশন ওরিয়েন্টেড প্রশ্নগুলো তোমাকে কিন্তু করবে। তাহলে এই যে প্রশ্নগুলো আছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, তুমি অ্যান্সারটা দিলে, তারপর ওদের ভালো লাগলো, দেন ইউ উইল জয়েন। এবার এই জয়েন করার পর যেটা হবে, স্যালারি সম্বন্ধে আলোচনা করি, যেটা হচ্ছে মেন আলটিমেট মোটোটা আমাদের ওখানে কোথাও না কোথাও ঘুরে ফিরে দাঁড়ায়। তো ধরো অন অ্যান অ্যাভারেজ তোমার কোম্পানি তোমাকে 12,000 13,000 এরকম দিতে পারে স্যালারি, একটা মিডিয়াম কোম্পানির কথা বলছি। বা একটু যদি ধরো একটু স্টার্টিং হয়, ধরো 8 থেকে 9,000 স্যালারি দেয়,
তার সঙ্গে এক্সপেন্সটা দেয়। এক্সপেন্স বলতে তোমার ধরো 26 দিন তুমি যে কাজটা করবে বা 24 দিন তুমি যে কাজ করবে সারা মাসে, ওই 24 দিনে কাজ করার জন্য যা তোমার খরচা, তেল খরচা, তুমি ধরো আরামবাগ থেকে কাজ করতে গেলে, ধরো হরিণখোলা কাজ করতে গেলে বা বন্দরে কাজ করতে গেলে, তো ওই যে তোমার বন্দরে কাজ করতে গেলে ধরো 40 কিলোমিটার যাওয়া, 40 কিলোমিটার আসা, তাহলে 80 কিলোমিটার। এই 80 কিলোমিটারে ধরো তেল খরচাটা দিল। ইভেন তুমি যেহেতু বন্দরে কাজ করতে গেলে, বন্দরে কাজ করার জন্য তুমি পাবে 120 টাকা বা 260 টাকা, এটা কোম্পানির ভাগ থাকে, যে যেমন কোম্পানি দেয়। তো এরকম ভাবে যদি আমরা দেখি, হ্যাঁ পার ডে হয়ে এসে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে তোমার ওইদিকে 9,000 হলো, আর তার সাথে তোমার আরো অ্যাড হয়ে ওটা ধরো আরো 7-8 হাজার টাকা। ঠিক আছে, তাহলে আমি দেখছি 7,000 টাকা ধরছি। তাহলে অন অ্যান অ্যাভারেজ আজকের ডেটে তুমি যদি 2024 সালে জয়েন করো, 16 থেকে 18,000 টাকা একটা অ্যাভারেজ স্যালারি পাবে, রাইট? এবার এই যে তুমি স্যালারিটা পাবে কাজটা তুমি জয়েন করে, এটা নিয়ে কিন্তু আমার বিষয় নয়, এটা তোমাকে আমি বলে দিলাম, সিম্পল এক্সাম্পল, মানে তোমার উদাহরণ দিয়ে দিলাম। প্রশ্নটা এখানে যে অ্যাকচুয়াল তুমি কেন জয়েন করতে চাইছো, এই প্রশ্নটার আনসারটা আমি মনে করি যে তুমি নিজেকে বারবার প্রশ্ন করো। যেহেতু তুমি ব্যবসাকে করেছো, ব্যবসা বুঝেছো, ব্যবসার একটা আলাদা ফিচার্স থাকে, চাকরির একটা আলাদা ফিচার্স থাকে। আমার প্রশ্নটা এখন তোমাকে এখানেই, যে এমনটা হবে না তো যে 3 বছর কাজ করার পর তুমি নিজেকে সামারাইজ করলে যে ঠিক আছে আমি ব্যবসাতে করেছিলাম, ওখানে হয়তো আমি লস খেয়েছিলাম, মেবি ওই 2-3 বছরে একটু ডিফিকাল্টিস গিয়েছিল, বাট আমি যদি একটুখানি টিউনিং করতাম বা আমি একটুখানি প্রেসার ক্রিয়েট করতাম, আমি যদি ধরো আমার ছিল একটা কাস্টমার, আমাকে হয়তো ডাইরেক্ট একটা কাস্টমারকে ডিল করতে হতো, বাট আমি নিজে মার্কেটিং করে আরো 5টা কাস্টমার ধরলাম। বাট যেহেতু আমি স্কিলটা জানি, আমার যেহেতু আদি ব্যবসা, তাহলে আমি যদি একটুখানি ব্রড ওয়েতে যদি কাজ করতাম, তাহলে হয়তো আমি একটা কাস্টমার আমাকে ডুবিয়েছিল, সেখানে আমি 4টে আরো কাস্টমার খুঁজলাম, ধরো মার্কেটের সঙ্গে থাকতে গেলে মেবি রেটটা হয়তো 25 টাকা ছিল, 22 টাকা হচ্ছে, বাট আমি কাস্টমার 4টে ধরে নিলাম। আমি যেটা বলতে চাইছি, আমি জাস্ট এক্সাম্পল দিই, আমি কাস্টমারটা আমি বেশি বাড়ালাম, 25 টাকার কাজটা আমার 22 টাকা হলো, বাট আমি যেহেতু স্কিলটা বুঝি, অ্যাজ আমি গুড কমিউনিকেটার, অ্যাজ আই নো যে আমি কোথায় ভুল করছিলাম, আমার তো মানি ফ্লোটা প্রবলেম হচ্ছিল, আমার এক্সপেন্সটা বেশি হচ্ছিল, 2টো ছেলে যে আমি হায়ার করেছিলাম তাকে বেশি খরচা হয়ে যাচ্ছিল, তাহলে তুমি নিজেকে একটা সামারাইজ করলে বা প্ল্যানিং করে দেখলে যে ঠিক আছে আমি 1 বছর আরেকটুখানি দেখে ফোর্স করে নিজেকে যদি আমি স্টাবলিশমেন্ট করি, নিজেকে যদি আবার স্টার্ট আপ ভাবে যদি ধরি, তাহলে ভালো ছিল। এই কনক্লুশনটা যদি তুমি 3 বছর পরে করো, নাও মাই পয়েন্ট, বিজনেস বা জবের যাই করি না কেন, ইটস এ মেন্টাল সেটআপ, মেন্টাল স্টেট। বিজনেসের জন্য তোমার বলতে পারো যে অনেক বেশি তোমার কি বলবো, একটা ধরো চ্যালেঞ্জিং অনেক বেশি কম্পেয়ার টু এমআর বা যে কোনো বিজনেস জব। তুমি এখন এখানে একটা হয়তো কি বলবো লস খেয়েছো, ভালো তোমার ড্রব্যাক এসেছে, একটা ভীত ব্যাপার এসেছে বলে হয়তো মেবি তুমি ওয়ান্ট টু সুইচ দিস প্রফেশন। বাট প্রশ্ন এটাই, যদি তুমি 3 বছর পর বা 2 বছর পর এই প্রশ্নটা নিজেকে করো, কারণ তোমাকে আমি এটা বলতে পারি নাও দ্য পয়েন্ট, এবার ফিউচারটা দেখায়। তুমি ধরো 18,000 টাকা স্যালারি দিয়ে জয়েন করো, ওকে, তুমি কিন্তু এই 18,000 থেকে 4 বছর বা 5 বছর লাগবে এটাকে টোটাল 40,000 করতে গেলে, লাগবে 4 থেকে 5 বছর লাগবে 40,000 তোমার করতে। এবার প্রশ্ন হচ্ছে, যদি তুমি ব্যবসা করেছো, ব্যবসার কিন্তু অর্থের একটা লিমিটেশন, অবশ্যই আপ ডাউন থাকে। কোনো বছর তোমার হয়তো 4 লাখ টাকার কাজ হয়ে গেলো, পরের মাসে হয়তো 1 লাখ টাকার কাজ হলো, বাট রেশিও তুমি দেখলে ক্যালকুলেশন করে যে ভাই আমি 3টে ছেলে রেখে এবং নিজে কাজ করে আমি এখান থেকে 40 থেকে 50,000 পার মান্থ ইনকাম করছিলাম, এবং আমি আমার নিজের ভাবে। বাট আমি জবের যখন আসলাম, জব হচ্ছে আমার একটা সিস্টেম, ওটাকে পুরো কোম্পানি তোমাকে এভরি মানে তোমাকে কি বলবো ওই টাইমের সাথে পয়সা দেবে। 100 টাকা যদি দেয়, তোমার কিন্তু 200 টাকার কাজ দেবে, বোঝো কথা। তা সেটা তোমার যত ভালোই কোম্পানি হোক না কেন, 100 টাকা দিলে 200 টাকার কাজ দেবে, 200 টাকা দিলে 400 টাকার কাজ দেবে অল টাইম। মানে কেউ যদি তোমার মাসে যদি 50 টাকা ইনকাম করে আমাদের এমআর প্রফেশনে বা যে কোনো প্রাইভেট জবেতে, আমার গলাটা আজকে ধরে গেছে, খুব একটু বেড়াতে গেছিলাম, আইসক্রিম খেয়ে গলাটা ধরে গেছে, হয়তো আওয়াজটা কেমন আসছে, যাক যেটা বলছি। এবার এখন তোমার কাছে আমি বলবো যেটা সাজেশন হবে তোমার জন্য, যদি মনে হয় যে আমার কাছে টাকাটাই বড় রিজন, যে একটা স্টেবল ইনকাম যেখানে আমার আর ওই ব্যবসার মতো চিন্তা করতে হবে না, যাই হোক না কেন 12,000 টাকা আসবে, 10,000 বা 12,000 অর দ্য 15,000 আসবে, এই 15,000 এর মধ্যে আমি আমার ফ্যামিলি সিস্টেমেটিক থাকতে পারবো, নো ইস্যু, দ্যাটস গুড। যদি তোমার ডিজায়ার থাকে, বা যেহেতু তোমাকে আমি কেন বলছি, আমি কিন্তু অন্য স্টুডেন্টদের সঙ্গে আলাদা কমিউনিকেট করবো, তোমার সাথে আলাদা কমিউনিকেট করবো, রিজন এটাই, কারণ এই কারণে তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার মেন্টাল
কমপ্লিটলি কিন্তু ডিফারেন্ট ফ্রম একটা অন্য স্টুডেন্ট। যার ফ্যামিলিতে দেখবে যার বাবা চাকরি করতো কোনো একটা জায়গাতে 8,000 টাকা বা 10,000 টাকার বেতনে, এই ধরনের স্টুডেন্টদেরকে আমি বলবো যে চাকরিতে এসো, কারণ তার বাবাকে দেখেছে চাকরি করতে। তার কাছে মনে হবে যে এই ব্যবসা, এই হেকটিক ব্যাপার খুব ঝামেলার বিষয়, আমি বুঝি না, আমি এত ধরনের স্টার্ট আপ কনসেপ্টে যাবো না, লস আছে বা কিছু। আলাদা জিনিস। তোমার ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু আলাদা, তোমার ক্ষেত্রে অ্যাডভাইসটা আমার আলাদা। আমি একটা কিন্তু সিনিয়র দেখিয়ে দিলাম, তোমাকে আমি বলতেই পারি যে খুব ভালো, চলে এসো, কোনো ব্যাপার নাই, এই প্রসেস চলে এসো। আমি তো বলবো ওয়েলকাম, চলে এসো, আমি এমআর সম্বন্ধে ভিডিও জানি, এমআর সম্বন্ধে বিষয়টা জানি, আমি চলে এসো। বাট তোমাকে আমি এটাও বলবো চলে আসার আগে একবার নিজেকে প্রশ্ন কর, ওয়াই, কেন এই এমআর প্রফেশনে আসতে চাইছো? এটার জন্যই কি যে তুমি মনে হচ্ছে যে আমি একটা অনেক ঝড় ঝাপটা দেখে এসেছি আর নিতে পারছি না, যেমন করে একটা প্রফেশনে জয়েন করে যায়, 25 বছর বয়স, কোথাও কিছু নাই, না আছে সরকারি চাকরি, না আছে অন্য কিছু অপশন, তো ভাই এমআরটা আমি দেখতে পাচ্ছি, এমআর আসতে চাই না। যদি এটা প্রশ্ন হয় ফ্রম ইউর হার্ট, ফ্রম ইউর মাইন্ড, আমি বলবো আমার অ্যান্সারটা হবে, দেখো, অর্থই যখন আমার মেন প্রায়োরিটি, ম্যাক্সিমাম স্টুডেন্টদের এটাই প্রবলেম হয়। আজকের ভিডিওর মাধ্যমে এটা তোমাকে বলতে চাই, বা তোমাকে আমি এটা অ্যাডভাইস দেই, অর্থই যখন আমার মেন প্রায়োরিটি, অর্থ তুমি, আমি বিশ্বাস করো, তুমি তোমার লোকাল হয়ে আরামবাগে তুমি যদি বলো একটা ঠেলা গাড়ি নামিয়ে বসবো, পার ডে 5,000 টাকা ইনকাম করতে পারে ঠেলা গাড়িতেও। এবার বলতে পারে আমার ইগোতে লাগবে, আমার ওরকম ফ্যামিলি তো নয়, আমার ভাই কি করে হতে পারে, সেটা আমার আলাদা চিন্তা। অর্থই যখন আমার মেন প্রায়োরিটি, ঠেলা গাড়ি লাগিয়ে কিন্তু 5,000 টাকা ইনকাম করা যায়। ঠিক আছে, এবার বলতে পারো সেটা আমি কি করে সাস্টেন করবো, করা যায়। আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি যে প্রথমে ঠেলা গাড়ি চলেছিল, তারপরে এমন বড় কোম্পানি খুলেছে যে 10 জায়গায় তার কোম্পানি চলছে, তাই না? তারও এক্সাম্পল দেখতে পাচ্ছি, বুদ্ধি লাগিয়ে চালাচ্ছে। তো মেন প্রায়োরিটি যদি অর্থ হয়, সো থিঙ্কিং করতে হবে এমআর ইজ নট আলটিমেট ওয়ে। তুমি কিন্তু লাখপতি, করোড়পতি কিন্তু চাকরি করে হতে পারবে, সাস্টেন হতে পারবে ডেফিনেটলি। তোমার জন্য চিন্তা করতে হবে না 1 তারিখে ফোনে একটা মেসেজ চলে আসবে, টিং টিং, বাস, থ্যাংক ইউ, হঠাৎ করে তোমার কাছে ক্রেডিট হয়ে যাবে কত না 25,500 টাকা, ভালো লাগলো, চল 25,500। আবার 16 তারিখে বা 5 তারিখে এক্সপেন্স দেয়, আরো ধরো 10,000 টাকা এসে গেল, টিং টিং, 10,000 টাকা, তাহলে 35,000 টাকা। এবার এই 35,000 টাকার মধ্যেই তোমায় কিন্তু নিজেকে গুছিয়ে নিতে হবে। যদি মনে হয় যে আমার ওই লেভেলের মেন্টালিটি নাই, ওই লেভেলে আমার খিদে নাই, তো আমি এর মধ্যে সাস্টেন করতে পারবো, আমি ইভেন পরবর্তীকালে আমার ফ্যামিলি, পরবর্তীকালে আমার বাবা মাকে, দ্যাটস গুড, ওয়েলকাম। যদি মনে হয় যে আমার আলটিমেট ডিজায়ার যে ভাই আমি বড় করে ভাবার জন্য ব্যবসা করতে গেছিলাম, ব্যবসা লস হয়ে গেছি, ভয় লাগছে, আর সেই কনফিডেন্সটা নাই, তাই এমআর আসছি, একটা সময়ের পর আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, তোমার একটা মনে হবে যে ভাই একটুখানি থেমে গেলেই ভালো হতো, বা একটু অন্য কিছু করলেও তো হতো। এই প্রশ্নটা যেন না হয়, এত কিছু বলছি কেন, তখন যেন প্রশ্নটা না করো, তাহলে এখনই প্রশ্ন করে নাও, এখনই ক্লিয়ার হয়ে নাও যে ভাই আমি মেন্টালি ফ্রি, চলো আজ সব ছেড়ে দাও, ভাড় মে যাও, আমি এমআর হতে চাই, মনে প্রাণে এমআর হতে চাই, এমআর হতে দেখতে চাই, এসএম হতে চাই, আরএসএম হতে চাই, জেডএসএম হতে চাই, এই করতে চাই, আমি ট্যুর করতে চাই, এই খিদেটাই যেন আমার নিজের আলটিমেট খিদে হোক, তাহলে তুমি কিন্তু সাস্টেন করতে পারবে। তা না হলে তুমি কিন্তু 2 বছর পর তুমি নিজেকে প্রশ্ন, কারণ তুমি আজ পর্যন্ত কেমন প্রেসার পেয়েছো, যে হয়তো তোমার পার্টি টাকা মেরে নিয়েছে, রাইট? বা তোমাকে হয়তো তোমার আন্ডারে যে লেবার করতো, সে বলতো যে বাবু টাকা দাও, আমি বুঝি না, আমাকে টাকা দাও, তোমার কাজ হয়েছে কি হয় না, তোমার ব্যবসা চলছে কি চলে না, জানি না, টাকা দাও, এই ধরনের প্রেসার পেয়েছো। কিন্তু এমআর কেমন প্রেসার পাবে, তোমাকে এসি ঘরে বসিয়ে রাখতে পারে, মেবি তুমি হয়তো মাসে 50 টাকা ইনকাম করলে, বাট তুমি রাত্রি 10টার পর ফিরে এসে বলবে যে ভাই মিরাজ, কালকে কিন্তু ওই কিছু তোমার এক্সেল সিট আছে, পাঠিয়ে দিয়ে কিন্তু সকালের মধ্যে, আমি জানি না, আগামীকাল তোমার আরএসএম কাজে আসছে, জেডএসএম কাজ আসছে, ডাক্তার দেখে প্ল্যান আছে, বলো জানি না ভাই, প্ল্যান আছে না, নেই, না কেন, টাকাকে দিচ্ছি না, ছেড়ে দাও তাহলে। এই ধরনের কিন্তু একটা প্রেসার আছে, হ্যারাসমেন্ট প্রেসার, যেটা তোমার মনে হতে পারে ভাই আমি আমার মুডে থাকতাম, আমার বাপ দুটো কথা বলেন রে, তুই কেন কথা বলছিস, এই ধরনের একটা ভেতরে ইন্টারনাল একটা সাউন্ড আছে, রাইট? তো এই প্রশ্নটা যেন তখন না করো নিজে। আলটিমেট এই কনভারসেশনের একটা জিনিস তোমাকে আমি বলতে চাই, বা আরো যারা দেখবে ভিডিও বা জানবে, এটাই বলতে চাই যে এই ধরনের প্রশ্নের যখন তুমি সম্মুখীন হয়ে যাবে, তখন আবার একটা নতুন ট্র্যাপ তৈরি হবে। হ্যাঁ, আপনার একটু চাই, সিরিয়াসলি আজকে আমার খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, যে টাকাটা বড় কথা নেই, মেন্টালি একটা প্রেসার ছিল যে কি করব, কোথায় যাবো, নেমার করলে ভালো হবে কি না হবে, বা টেলার লাইন, ওদিকে এমন একটা পরিস্থিতি চলে এসেছি, আমি দু নৌকোয় পা দিয়ে মতো অবস্থা হয়ে গেছে, যে এদিকে যাবো না ওদিক যাবো, আমাকে এখনই ডিসাইড করতে হবে আমি কোন দিকে যাবো, এরপর আমি আর এই ডিসাইড করার সিদ্ধান্ত নেওয়ার টাইম পাবো না। বেশ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আশা করি তোমার কিছুটা সমস্যার সমাধান করতে পেরেছি। হ্যাঁ, ক্ল্যারিটি বলতে আমি পরিষ্কার যেটা বুঝলাম যে এই মুহূর্তে আমি যদি বলি যে আমার টাকাও চাই, আইডেন্টিটিও চাই, সেটা সম্ভব নয়, শিখতে হবে আমাকে। আমি যদি টেলার লাইনে যাই, আমাকে ওখানেও শিখতে হবে, আমি যদি মেডিকেল লাইনে এমআর করি, আমাকে এখানেও শিখতে হবে। মিরাজের অনেকগুলো প্রশ্ন ছিল এমআর সঙ্গে, তার কিছু প্রশ্ন হয়তো উত্তর আমরা পেয়েছি এই ভিডিও। তোমার যদি কোনো প্রশ্ন থাকে, ডেসক্রিপশনে
একটি লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে তোমার কি প্রশ্ন আছে, তোমার মেল আইডি এবং ফোন নাম্বার সেন্ড করো। অতি সত্ত্বর তোমার সাথে আমি যোগাযোগ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর এরকমই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।